রেকর্ড অন হয়েছে, আমরা শুরু করতে যাচ্ছি। আমরা গতকালকে যে কনসেপ্টে শেষ করেছিলাম সেই কনসেপ্ট দিয়ে আজকে শুরু করব। সেটা হচ্ছে এরকম যে, লিখে নেবে সবাই। ইউ বেগে আলফা কোণে কোনো বস্তু প্রক্ষিপ্ত হলে টি সময় পর পি এক্স ওয়াই বিন্দুতে পৌঁছালে এবং আনুভূমিক পাল্লা আর হলে প্রমাণ করো যে ওয়াই সমান সমান এক্স ট্যান আলফা 1 - এক্স বাই আর। এই থিওরিটা আমাদের পরীক্ষায় আসে, যেহেতু গাণিতিক ভাবে এই থিওরি, তার জন্য পরীক্ষায় আসে। অনেক সময় এই কথাবার্তাগুলো না দিয়েই বলবে যে প্রমাণ করো ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান আলফা ইন্টু 1 - এক্স বাই আর, যেখানে আর হচ্ছে পাল্লা, আলফা হচ্ছে কোণ। তো সবাই নিশ্চয়ই এতক্ষণে লিখে ফেলেছি। শুরু করছি অঙ্ক। গতদিনের ওই কাজটাই আমরা আজকে স্টার্ট করব খুব দ্রুত। সে এটা হচ্ছে আমাদের সেই আনুভূমিক রেখা, এটা হচ্ছে আমাদের উলম্ব রেখা। এই বরাবর আলফা কোণে বস্তু ছুড়ে দেওয়ার পরে সেইখানে এসে পড়লো, এই ও থেকে এতে এসে পড়লো। এদিকে টি সময় পরে বস্তু এই পয়েন্টে ছিল, পি এক্স ওয়াই পয়েন্ট। এখান থেকে আমরা লম্ব টানলাম এখানে, তাহলে এটা হয়ে গেল ওয়াই, এটা হয়ে গেল এক্স। টি সময় পরে এই পয়েন্টে, এই পয়েন্টের এক্স এতটুকু ওয়াই এতটুকু, আর ইউ বেগে ছোড়া হয়েছিল বস্তুটা। তাহলে গতকালকেও আমরা এভাবে কাজ করেছিলাম যে এক্স সমান সমান আনুভূমিক দূরত্ব যেটা, এটা হবে ইউ কজ আলফা ইন্টু টি, 1 নম্বর। 2 নম্বর, ওয়াই সমান সমান ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা ছিল। এবং গতদিন আমরা এইভাবে প্রমাণ করেছিলাম যে পরাবৃত্তার গতি, পরাবৃত্তে এই প্রক্ষিপ্ত বস্তুর গতিপথ একটা পরাবৃত্তাকার বা পরাবৃত্ত, এটা প্রমাণ করেছিলাম। ঠিক সিমিলারলি এই কাজটা স্টার্ট হবে। পরে এক্স এর মান এত, ওয়াই এর মান এত, তারপর এইখান থেকে টি এর মান বের করে এই সমীকরণে টি এবং টি এর এখানে বসিয়ে দেব, দিয়ে ক্যালকুলেশন আগাবো। আগে ঠিক গতকালকের মতো আমি আর ওই অংশটা করে দেব না। দেখো এইরকম জায়গায় এসে মানে ক্যালকুলেশনটা আমরা অন্যদিকে গিয়েছিল, কিরকম যে ওয়াই সমান সমান হয়েছিল এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার
ডিভাইডেড বাই 2u² কজ স্কোয়ার আলফা। দেখো তো তোমাদের খাতায় এটা লেখা আছে কিনা। এটা লেখা আছে। তাহলে গতদিন আমরা এই যে x² এই অংশটা নেগেটিভ, এই অংশটা, এই এই পুরাটাকে আমরা ধরেছিলাম এ অথবা বি ধরেছিলাম, বি ধরেছিলাম, আর ট্যান আলফাকে ধরেছিলাম এ। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি x² হয়ে গেছিল, যা পরাবৃত্ত মিন করছিল। এইখান থেকে অঙ্কটার ওইদিকে এ বি ধরার দিকে না যদি যায়, তাহলেই আমাদের অঙ্কটা মিলে যাবে। কারণ এখানে দেখতে পাচ্ছ যে প্রমাণটা করতে হবে, এই প্রমাণে এই এক্স ট্যান আলফাটা সামনে আছে। তাহলে আমাদেরও এইখান থেকে টির মান বের করে যদি দ্বিতীয় সমীকরণে বসাই, তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস g x² ডিভাইডেড বাই 2a² কজ স্কয়ার আলফা। আসার পর এখান থেকে আমরা এখন ট্যান এক্স ট্যান আলফা কমন নেব ওইটা বানানোর জন্য। তাহলে ওইখানে 1 হয়ে গেল, মাইনাস এখানে g x² ছিল, এখানে 2u² কজ স্কয়ার আলফা ছিল। যেহেতু আমরা এক্সটার্নাল আলফা কমন নিচে জায়গায় নেই, তাহলে এটা নিচে চলে যাবে। এক্স ট্যান আলফা মানে কি সাইন আলফা বাই কজ আলফা। একবার আমি করলাম যাতে আমার ক্যালকুলেশন সুবিধা হয়। ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান আলফা 1 মাইনাস, এবার আমি কাটাকাটি করব এখানে। x² আর এক্স কাটা যাচ্ছে, তাহলে উপরে হচ্ছে আমাদের g × x, নিচে আমাদের কি হচ্ছে কজ আলফা কাটা যাচ্ছে, u² দিলাম, 2 কজ আলফা সাইন আলফা মানে সাইন 2 আলফা, 2 চলে গেল, u² থেকে গেল, কজ আর কজ কেটে সাইনের সাথে সাইন 2 আলফা হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি যদি এই জিটাকে আমি নিচে নিয়ে আসি, ইজিলি এটাকে আর লিখতে পারবো। তাই আমি উপরে এক্স রেখে জিটাকে নিচে নিয়ে আসছি। উল্টা গুণন করলে জি উপরে উঠে যাবে, u² সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। এইটা হলো বড় হাতের আর এর মান। প্রমাণটা ডান, শেষ হয়ে গেল। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা, 1 মাইনাস এক্স বাই আর। আর আমরা জানি আর সমান এটা। এই, প্রমাণিত। তাহলে আগের দিনের থিওরিটা থেকে এটা প্রমাণ হিসেবে আমাদের আসবে। আবার এখান থেকে আর দিয়ে যদি লসাগু করি, তাহলে আরো কিছু চেঞ্জেস দেখাবো যা পরীক্ষা আসতে পারে। এক্স ট্যান আলফা নিচে আর হয়ে যাচ্ছে, উপরে 4 - এক্স, এরকম। আবার এটা তার মানে এটাও পরীক্ষা আসতে পারে। আবার এখান থেকে অনেক সময় আলফা বা ট্যান আলফার প্রমাণ দেয়। তাহলে আমরা যদি এখান থেকে ওয়াই বাই এক্স করি, ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু ট্যান আলফা ইন্টু r - x/r। তাহলে ট্যান আলফা সমান কি দাঁড়াচ্ছে, r/r - x ইন্টু ওয়াই বাই এক্স, r/r/x ইন্টু ওয়াই বাই এক্স, ট্যান আলফার মান। তাহলে এটাও পরীক্ষা আসতে পারে। লাস্ট আলফা ইজ ইকুয়াল টু দাঁড়ালো ট্যান ইনভার্স এটার ভিতরে
আর বাই আর মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই ফিনিশ। এর বাইরে আর কিছু আসবে না, এটা আমাদের সব লিখে নাও এক এক করে কোনটা কোনটা কি শেখালাম। একজন বলবে যখন হয়ে যাবে, ওকে। খুব ভালো, বুঝতে পেরেছো সব? ওকে। এখন আমরা এই যে সূত্রটা লিখলাম, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর, এটার প্রয়োগ শিখবো। বুঝতে পেলো? এটার প্রয়োগ, অবলিক ম্যাথ সলভ। হুম। এখানে কনসেপ্টটা তোমাদের একটু আগে আমি ক্লিয়ার করে নেই কি ঘটে। এটা হলো মনে করো প্রসঙ্গ কাঠামোর এক্স, এটা হলো প্রসঙ্গ কাঠামোর ওয়াই। হ্যাঁ, একটা এখানে মনে করো এরকম তারা বললো এখানে একটা দেওয়াল আছে, এ হলো একটা দেওয়াল। এখন এখান থেকে আমরা একটা বস্তু ছুড়ে দিলাম, দেওয়াল পাস করে এইভাবে পার করে এপাশে গেল। তাহলে এইখানে যে আর, এই আরটা কিন্তু মনে রাখতে হবে যে এই প্রক্ষিপ্ত বস্তুর এইখান থেকে এই পর্যন্ত যে ও এ দৈর্ঘ্য, এটা কিন্তু পাল্লাটা। হ্যাঁ, এখানে ব্যবহার করা হয়েছে এই আর। আর এই যে এক্স, এই এক্সটা কিন্তু যে কোনো বিন্দুতে আনুভূমিক দূরত্ব এই পর্যন্ত। আর এখানে যে ওয়াইটা ব্যবহার করেছে, এই ওয়াইটা কিন্তু যে কোনো বিন্দুতে এই লম্বের দূরত্ব। হ্যাঁ। আর এই যে আলফাটা ব্যবহার করেছে, আলফা হচ্ছে গোড়া থেকে যে বস্তুটা মেরে দেওয়া হয়েছে সেই বস্তুটা। আর যদি কখনো এরকম আর না দেওয়া থেকে যদি বলে বস্তু এখান থেকে ছোড়া হয়েছিল যে খুঁটির উপর দিয়ে বা পিলারের উপর দিয়ে বা দেওয়ালের উপর দিয়ে, এটা গেছে দেওয়াল থেকে, এই যেখান থেকে ছোড়া ছিল এর দূরত্ব এক্স, আর দেওয়াল থেকে যেখানে যে পড়লো এটার দূরত্ব ডাব্লু, তাহলে কিন্তু পাল্লার মান দাঁড়াচ্ছে কত? এক্স প্লাস ডাব্লু না? এখান থেকে এই পুরোটা পাল্লা বোঝাচ্ছে না? সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে যে অঙ্কটা পাল্লা দেওয়া নেই, কিন্তু পাল্লা এটুকু হবে, ঠিক আছে। আমরা একটু অঙ্ক করে নিচ্ছি। লেখো সবাই। তুলছো নাকি আর একটু রাখবো? এই অঙ্ক তোলো। একটি উলম্ব দেয়ালের পাদদেশ হতে ভূমি বরাবর এক্স দূরত্বে কোনো বিন্দু হতে
45 ডিগ্রি কোণে। একটি বস্তু কণা নিক্ষেপ করা হলো। বস্তুটি দেয়ালে কোনো রকমে স্পর্শ করে উপর দিয়ে অপর পাশে দূরত্বে গিয়ে পড়লো। দেখাও যে এই ঘটনার পর এলো প্রশ্ন, দেখাও যে দেয়ালের উচ্চতা সমান সমান xy/x+y। এই অঙ্ক শর্টকাট হিসেবে ব্যবহার হয় বুয়েট, হ্যাঁ, কুয়েট চুয়েট এইসব জায়গায় রিটেনে শর্টকাট হিসেবে ব্যবহৃত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষাও অনেকবার এসেছে, অনেকবার আসে। আমরা প্রথমে একটা থিওরি ম্যাথ দেখে নিলাম আজকে, দেন একটা ওইটারই প্রমাণ ম্যাথ গুলো দেখে নিচ্ছি রাস্তা দিয়ে। তাহলে ভূমি বরাবর এক্স দূরত্বে কোনো বিন্দু হতে একটি উলম্ব দেওয়ালের পাদদেশ হতে ভূমি বরাবর এক্স দূরত্বে কোনো বিন্দু হতে, তাহলে দেওয়ালটা আমাদের আগে আঁকতে হবে। আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে দেওয়াল। তোমরাও একটা দাগ দাও লম্বভাবে। দেওয়ালের পাদদেশ হতে এক্স দূরত্বে, তাহলে আমি ধরলাম এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে এই এক্স দূরত্ব, এটাকে মনে করলাম এই এক্স দূরত্বে পাদদেশ হতে এক্স দূরত্বে এই পয়েন্ট থেকে, এ পয়েন্ট থেকে আমাদেরকে কোনো একটা বস্তু 45 ডিগ্রিতে আমরা ছুড়বো। সে ওয়াই দূরত্ব এখানে এসে পড়বে, তাহলে আমি সেটাও এঁকে নিচ্ছি। ওয়াই দূরত্বে গিয়ে পাশে পড়বে, তো আমি এখন বস্তুটা ছুটতেছে, এখানে ওয়াই দিলাম। এখান থেকে আমাদের মোটামুটি পিকচারটা বোঝা গেলে হয়েছে এইভাবে কোন রকম টাচ করে, মুশকিল হয়ে গেল, কোন রকম টাচ করে এইভাবে এসে পড়বে। ওটা আগে এঁকে নিয়ে পরেও টান দিতে পারো, নো প্রবলেম। তো এটা এক্স, এটা ওয়াই, এখানে এটা এ বি, আর আমি এটা এখানে সি দিচ্ছি। এই এখন আমাদের এই দেয়ালের উচ্চতা নির্ণয় করতে বলেছে। আমরা দেয়ালের উচ্চতাকে হাইট এইচ মনে করছি, যে ধরি উচ্চতা দেয়ালের এইচ। তো আমাদের মনে রাখতে হবে, একটু আগে যে অঙ্কটা আমরা করলাম বা থিওরিটা,
সেটা এরকম ছিল, কোনো বস্তু যদি এভাবে ছুড়ে দেওয়া হয় আর এইটা যদি উলম্ব দূরত্ব হয়, এটা যদি আনুভূমিক দূরত্ব হয়, আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা যদি আমাদের ক্যাপিটাল আর হয় এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই দূরত্ব আর এই সম্পূর্ণ দূরত্ব এটা, এদের তিনজনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে যে ওয়াই ইকুয়াল টু এক্স, আর এখানে যে আলফা কোণে ছোড়া হয় তাহলে এক্স ট্যান আলফা 1 - এক্স বাই, অর্থাৎ ভূমি বাই আণবিক সর্বাধিক যে মানে এখানে যে পাল্লাটা আছে, সর্বাধিক না মানে পাল্লাটা আছে যেটা, সেটা এরকম সূত্র। তাহলে আমাদের এই যে ছবিটা, আমাদের এই এইচ এর সাথে এই এক্স আর এই এসি, বা এ বি আর এসি, এদের একটা সম্পর্ক রয়েছে। তাহলে আমরা লিখতে পারি, জানি, বা এখানে চিত্র মতে লিখতে পারো, এইটা হলো আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি। এই সমান সমান লেখা যাবে এক্স ট্যান 45 ডিগ্রি 1 - এক্স বাই আর, এরকম লেখা যাবে। তো মানে উচ্চতা ইকুয়াল, তাহলে এক্স ট্যান 45 ওয়ান ওয়ান, 1 - এক্স বাই, এবার এখানে আর সমান কত, আর সমান এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ দৈর্ঘ্যের কথা বলানো হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত টোটাল দৈর্ঘ্য এসি দৈর্ঘ্যের কথা বলছে, আর ইকুয়াল টু এসি, এসি মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা এখানে এক্স প্লাস ওয়াই লিখতে, আমাদের অঙ্ক মিলে গিয়েছে। যে হাইট প্রমাণ করতে বলছিল যে এইচ সমান সমান এক্স, এখানে আমরা লসগু নিলাম এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে এক্স এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, এক্স এক্স কাটা গেল, এটা হচ্ছে এক্স ওয়াই বাই প্রমাণিত। দেখো বুঝতে পারলাম কিনা। ঠিক আছে। জি স্যার। ওকে, এখন আমি তোমাদের অঙ্কটাতে আবার একটু ফেরত নিয়ে যাচ্ছি, এবং কিভাবে বুয়েট কুয়েটে এটা সংক্ষেপে আসে বা সংখ্যা দিয়ে আসে, আমরা সেটা একটু চিন্তা করব বা কাজ শিখব। সংখ্যা দিয়ে এই প্রশ্নটা কিভাবে আসে। তো খেয়াল করো, আমি একটু ছোট করে নিচ্ছি। একটি উলম্ব দেয়ালের পাদদেশ হতে ভূমি বরাবর এক্স দূরত্বে কোনো বিন্দু হতে, এই যে এক্স দূরত্ব, এটা তারা এরকম বলবে যে 3 একক দূরত্ব, 3 একক দূরত্ব বলে দিল, 3 একক দূরত্বে আছে কোনো বিন্দু হতে 45 ডিগ্রি বলবে। অঙ্কটা মনে রাখতে হবে, 45 ডিগ্রি না হলে কিন্তু অঙ্ক মেলানো কঠিন হয়ে যাবে, মানে মিলবে না। 45 ডিগ্রি কোণে একটি বস্তু কণা নিক্ষেপ করা হলো। বস্তুটি যদি দেয়ালের কোন রকম স্পর্শ করে ওই পাশে গিয়ে, ওই পাশের দূরত্বটা হচ্ছে ওয়াই, এখানে বললো এটা 4 দূরত্ব গিয়ে পড়লো, তাহলে দেওয়ালের উচ্চতাটা কত। আমি যদি অন্য পেজে গ্রামারটা বুঝাই, তার মানে বোঝাচ্ছে এই হচ্ছে দেয়াল, দেয়াল থেকে এদিকে 3 একক দূরে এখান থেকে 45 ডিগ্রি কোণে এইভাবে ছড়ে দেওয়া হয়েছে, মাটিতে এসে পড়েছে 4 একক দূরে, এই পাশে এই দেয়ালের এই পাশে 4 একক দূরে। হ্যাঁ, তাহলে দেওয়ালের উচ্চতাটা কত। এই উচ্চতাটা তোমাদের মনে রাখতে হবে, এই উচ্চতাটা হলো এই দুটার গুণফল ডিভাইডেড বাই এই দুটার যোগফল, তাই কিনা দেখো তো ওখানে।
আমাদের এক্স আর ওয়াই ছিল এরকম, তাহলে আমাদের ওটা প্রমাণ করতে বলছিল এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এটাই হচ্ছে দেওয়ালের উচ্চতা হবে। তাহলে আমাদের এখানে গুণ তিন চারে হচ্ছে 12, আর চারের তিন হচ্ছে 7। এখান থেকে যা উত্তর আসে বা পয়েন্ট, আমরা সাধারণত ভগ্নাংশে উত্তরটা রেখে দিয়ে থাকি, তাহলে এটাই উত্তর হবে। তো এই ধরনের অঙ্কগুলো আমাদের রিটেনে আসবে, বুয়েট খুয়েট চুয়েটে, আশা করি আমরা এটা পারবো। হুম। যদি এইভাবে দেয় আমরা কিন্তু, এই অঙ্কটা যদি আমাদের বুয়েটে এরকম সংখ্যা দিয়ে দিয়ে দেয়, এরকম 3, তারপর হলো 4 দিয়ে, তো আমরা কিন্তু দেওয়ালের উচ্চতা লিখবো এই এই যে অঙ্ক করেছি যে এইটা, হ্যাঁ, তারপর এখানে x3 আর হলো 4-3 এরকম করব না, কিন্তু এই অঙ্কটা এইভাবে করব না। আমরা সরাসরি লিখবো, আমরা জানি এই অঙ্কের ক্ষেত্রে দেওয়ালের উচ্চতা এইটা এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। কার ক্ষেত্রে? বুয়েটের ক্ষেত্রে বা যে কোনো রিটেন পরীক্ষার ক্ষেত্রে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। তখন এইখানে শুধু মানগুলো বসিয়ে দাও, 3 গুণ 4 ডিভাইড বাই 3 যোগ 4, তাহলে যা উত্তর হয় সেটাই উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা এখন অন্য অন্য কাজে যাব, এটা আমাদের হয়ে গেল। এখন আমরা যে টপিকটা শিখবো, নতুন একটা টপিক শিখবো। দেখো, কোনো বস্তুর দুটি নিক্ষেপণ কোণের জন্য একই আনুভূমিক পাল্লা হবে, এটা সম্ভব। সেক্ষেত্রে লিখে রাখতে পারো ইউ একই থাকতে হবে, ইউ একই হতে হবে দুইটারই। কোনো বস্তু দুটি নিক্ষেপণের জন্য একই আণবিক পাল্লা হবে, এটা লিখে রাখো, ইউ একই হতে হবে। কি বোঝাতে চাচ্ছি? তো আমরা আণবিক পাল্লার কাজটা দেখে নিচ্ছি। মনে করো এ হচ্ছে আমাদের আনুভূমিক রেখা, এটা হলো আমাদের উলম্ব রেখা। এখন কোনো বস্তু এখান থেকে আলফা কোণে আমরা ছুড়ে দিলাম, বস্তুটা এখান থেকে এখানে এসে পড়লো, ইউ বেগে ছুড়ে দিলাম। তাহলে এটার আনুভূমিক পাল্লার সূত্র কি হবে? ও থেকে এ পর্যন্ত আমরা ওই দিন শিখেছিলাম, আর ইজ ইকুয়াল টু হবে, বা আজকেও একবার লিখেছি, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এখন আমরা এটাকে গাণিতিক কাজ করে এইটা বানাবো যে, যে অন্য আরেকটি কোণের জন্য এই আর আরই থাকছে, তাহলে ইউ স্কোয়ার থাকলো। দেখো তো, সাইন ত্রিকোণমিতিক অনুপাত যেহেতু 180 মাইনাস 2 আলফা যদি দেই, তাহলে কোনো পরিবর্তন বা কোনো সমস্যা আছে কিনা? আর কিন্তু আরই আছে বামে। তাহলে এবার আমি এখান থেকে 2 কমন নেব, সাইন 2 কমন নিলাম, তাহলে কি হবে? 90 মাইনাস আলফা, আর সমান সমান
এই যে 90 - আলফা, এটাকে আমি আরেকটা কোণ ধরে নিলাম, যে ধরে নিলাম বিটা কোণ সমান 90 - আলফা, এই এই কোণটুকুকে আমি বিটা ধরে নিলাম। তাহলে sin 2 পরে আমাকে বসাতে হচ্ছে বিটা বাই জি। দেখো তো, এইটা বিটা কোণের জন্য আনুভূমিক পাল্লার সূত্র কিনা। প্রথম যেটা আমরা লিখেছিলাম, এটা ছিল আলফা কোণের জন্য পাল্লার। ওই একই সূত্রকে আমরা ত্রিকোণমিতিক কারসাজি করে কি বানাতে পারলাম, যে বিটা কোণের জন্য ওই আর একই রয়ে যাচ্ছে। তাহলে আলফা কোণের জন্য যে পাল্লা আর, বিটা কোণের জন্য ওই একই পাল্লা আর হচ্ছে। তাই আমরা বলছি দুটো নিক্ষেপণ কোণ, অর্থাৎ কেউ যদি আলফা কোণের নিক্ষেপ করে পাল্লা যা হচ্ছে, আরেকটা কোণ সম্ভব যে কোণ দ্বারা এই বিটা কোণ যার দ্বারা পাল্লা একই হবে। অর্থাৎ আমি যদি তোমাদের চিত্র ফিজিক্যালি দেখাই, জিনিসটা এরকম বোঝাচ্ছে, এই হচ্ছে আনুভূমিক রেখা, এখান থেকে কোনো বস্তু যদি ছুড়ে দিই একটা কোণে, তাহলে এইখানে এসে পড়লো। আরো একটা কোণে ছুড়ে দিলেও এই পয়েন্টে এসে পড়া সম্ভব। এই কোণটা আলাদা, এই কোণটা কিন্তু আলাদা। দুটো কোণের জন্য একই পাল্লা একই বিন্দুতে গিয়ে পড়া সম্ভব, এবং সেটা আমরা প্রমাণ করে দেখলাম। এবং সেই কোণ দুটো নির্ধারিত, একটা যদি আলফা কোণ হয়, একটা হবে 90 - আলফা। একটা যদি আলফা কোণ হয়, আরেকটা হবে 90 - আলফা। এবং এই দুটো কোণের মধ্যবর্তী যোগফল হবে 90 ডিগ্রি। এই যে এখানে দেখো, এই যে এই আলফাটা এই পাশে নিয়ে যাও, আলফা প্লাস বিটা সমান কত হচ্ছে, দেখে নাও, 90 ডিগ্রি। এখন তোমার কাছে যদি কেউ বলে 30 ডিগ্রি কোণে কোনো জিনিস প্রক্ষিপ্ত করে দিলাম, এরকম ছুড়ে দিলাম, তাহলে যেখানে যে পড়বে, তাহলে আর কত ডিগ্রিতে মারলে ওখানে গিয়েই পড়বে, বলো তো দেখি। 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দাও, কত হয়? 60 ডিগ্রি। 60 ডিগ্রি থেকে মারলে ওখানে যে পড়বে কিনা, তাই দাঁড়াচ্ছে না? বুঝতে পারছো? অনেক কথা বলো, গোলাম রব্বানি। ওকে, তাহলে আমাদের এখানে এমসিকিউ আসে যে পাল্লা একই হলে কোণদ্বয়ের যোগফল কত হতে হবে। তাহলে আলফা প্লাস বিটা, এই দুই কোণদ্বয়ের যোগফল হতে হবে π/2 অথবা 90 ডিগ্রি। এটা এমসিকিউ তে আসে, লিখে রাখতে পারো। একই বেগ, একই বেগ, এই জন্য সূত্র এখন খেয়াল করো। যদি পাল্লা, খেয়াল করো এই চিত্রটা, আবার আঁকছি আমি চিত্র, আনুভূমিক, উলম্ব, আলফা কোণে ছুড়লাম, এখানে গিয়ে পড়লো আলফা কোণে। তাহলে এখান থেকে এই পর্যন্ত, এই সর্বোচ্চ উচ্চতা বা উচ্চতা হলো H1। হুম, তাহলে এবং এই পাল্লা হলো, যে এখানে আর দিলাম, সমস্যা নেই। এখানে হলো এ হবে, এ, আর এই পুরোটা হবে আর। তাহলে এবার দেখো আর এর সূত্র কি হচ্ছে, আর এর সূত্র আলফার জন্য হচ্ছে Q² sin 2 আলফা বাই জি। ঠিক আছে, এখন আমরা বলতেছি
এই এতে যদি অন্য পদ দিয়েও আসতে পারবে, অন্য কোণের জন্যও আসতে পারবে। সেটা কত কোণ? একটা যদি আলফা কোণ হয় তাহলে একটা হবে 90 - আলফা কোণ। তাহলে আমি এই দাগটা তো 90, তাহলে আমাদের 90 - আলফা কোণে মনে করো এরকম ছুড়লাম, এখানে আসলো। তাহলে হাইট তখন কিন্তু ভিন্ন হচ্ছে, এটার সর্বোচ্চ উচ্চতা হয়ে যাচ্ছে এইটা, H2। তাহলে H1 আর H2 কিন্তু দুইটা হচ্ছে। হুম। তাহলে আমরা যখন H1 হিসাব করছি, সর্বোচ্চ উচ্চতা H1, তখন আমাদের এইচ এর সূত্র কি আছে? সর্বোচ্চ উচ্চতা এইচ এর সূত্র কি আছে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, নাকি? এটা হবে আলফা কোণের জন্য। আর এই যে পরের যে H2 সর্বোচ্চ উচ্চতা, এটা হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 90 - আলফা বাই 2g। তাহলে দেখো তো, দ্বিতীয় যে সর্বোচ্চ উচ্চতা এটা কত হচ্ছে? ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এই 90-র জন্য সাইন কজ হয়ে যাচ্ছে বাই 2g। তাই একই বেগে যদি একই পাল্লা অতিক্রম করে দুটো সর্বোচ্চ উচ্চতা হয়, একটা হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, আর একটা হবে ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2g লিখে। তাহলে আমরা এই যে থিওরিটা আজকে শিখলাম এটার ম্যাথ গুলো করতে পারবো। ক্লিয়ার? ওকে, এখন ম্যাথ নাও। এই যা শিখলাম তার ম্যাথ সলভ। প্রশ্ন করছে, একটি বস্তু কণার পাল্লা আর এর জন্য, মানে আণবিক পাল্লা আর এর জন্য দুটি গতিপথ এর সর্বোচ্চ উচ্চতা দেওয়া আছে। H1 H2। দেখাও যে এই সর্বোচ্চ উচ্চতার সাথে এই আর এর একটা সম্পর্ক আছে, যে আর সমান 4√H1 H2। অনেকবার এসেছে, বুয়েটেও এসেছে এই অঙ্ক। এই অঙ্ক সংখ্যা দিয়েও আসে, করবো আমরা
আমাদের বোর্ডে সংখ্যা দিয়ে এসেছে 19 সালে। তাহলে একটি বস্তুকণার পাল্লা আর এর জন্য দুটি গতিপথ কখন ঘটে এরকম কাজ? একটু আগে আমরা দেখলাম চিত্র, আমরা এরকম নেব, ও থেকে এ, এটা হলো পাল্লা আর, এখানে এদিকে আমরা উলম্ব টেনে এখান থেকে এখানে দেব আলফা কোণে একটা উচ্চতা h1 দিলাম এবং এখানে আলফা দিলাম, লিখলাম h1 সর্বোচ্চ উচ্চতা সমান u² সাইন স্কোয়ার আলফা বাই 2g। এখন আমরা আরেকটা কোণ এখান থেকে এরকম ভাবে ছুড়ে এখানেই আবার দিব এবং লিখবো যে এখান থেকে এটা 90 - আলফা কোণের জন্য আমরা ছুড়েছি, বেগ ইউই থাকছে, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা হবে h2 সমান u² সাইন স্কোয়ার 90 - আলফা বাই 2g। কেউ কেউ আমি দেখেছি যে সরাসরি কজ স্কোয়ার আলফা লেখে, যেটা আমরা একটু আগে শিখলাম যে h2টা হবে আসলে u² কজ স্কোয়ার আলফা বাই 2g। এখন প্রমাণের মধ্যে যেহেতু h1 h2 গুণ আকারে আছে, তাহলে আমরাও এখানে h1 এর h2 কে গুণ করে দেব, তারপরে এরকম একটা প্রমাণ আনার চেষ্টা করব বাকি অংশ থেকে। তো যেহেতু এখানে আমাদের আর এর মান লাগবে, তাই চাইলে আগেও কেউ আর এর মান লিখে রাখতে পারো, আবার আর এর মান না লিখে তুমি প্রমাণে যখন আর আনতে হবে তখন গিয়ে কাজ করতে পারো। তো আমি আপাতত আগে h1 h2 গুণ করছি, তাহলে h1 × h2 সমান সমান u² সাইন স্কোয়ার আলফা বাই 2g u² কজ স্কোয়ার আলফা বাই 2g। তো এখন আমি যেটা করছি, রুট করে দিচ্ছি, √h1 h2, তো এটা হয়ে যাচ্ছে ইউ সাইন আলফা, আর এটা হয়ে যাচ্ছে ইউ কজ আলফা, আর 2 × 2 4 এ রুট করলে 2, জি আর জি গুণ করলে জি², তাহলে এটার জি আর জি গুণ করলে জি² রুট করলে জি, তাহলে √h1 h2 এর মিনিং দাঁড়ালো এটা। তো এবার আমার এটার সামনে আছে 4 প্রমাণে, তো আমি এটাকে 4 দ্বারা গুণ করছি, 4 h1 h2, তাহলে আমার এই পাশেও 4 দ্বারা গুণ হবে, আর এখানে আমি u² পাচ্ছি, সাইন আলফা কজ আলফা পাচ্ছি, আর এখানে 2g ছিল, তাহলে 2 আর 4 যদি কাটা যায়, আমার বাম পাশে 4 √h1 h2 যা ছিল চলে আসছে। এইভাবে এইভাবে মিলাই ফেলতে হবে, এখানে 2 আর 4 কাটা গেলে একটা 2 থাকবে, 2 সাইন আলফা কজ আলফা মিলে হচ্ছে sin 2 আলফা, আর u² থাকছে, এখানে জি থাকছে। তো আমরা জানি এটার মান আর u² sin 2 আলফা বাই জি, তাহলে 4 √h1 × h2 ইজ ইকুয়াল টু আর, বা আমরা বলতে পারি অতএব আর সমান সমান 4 √h1 h2, প্রমাণ হয়ে গেল। আর² সমান সমান যদি বলে এখান থেকে প্রমাণ করতে 16 h1 h2, তো এটা আমরা এক্সট্রা মনে করে দেখবো যে এটা আসতেও পারে অনেক সময়। এখান থেকে আমরা আসলে বৃহত্তম উচ্চতা দিয়ে দুটা যে একই গতিপথের যে দুটা বৃহত্তম উচ্চতা, এই দুটার মান থেকে সর্বোচ্চ পাল্লা আসলে বা বৃহত্তম বা মানে আনুভূমিক পাল্লা আমরা আসলে বের করতে
পারি মূলত। আমি তুলে ফেলার পরে আমি এইটারই আরেকটা ম্যাচ সংখ্যা দিয়ে দেখ। তোলা হয়ে গেলে বলি। তোলা হয়ে গেছে। ওকে। তো এখন দেখো, ঘটনা কি ঘটলো। ঘটনা ঘটলো এরকম যে এই হচ্ছে একটা আনুভূমিক রেখা, এই হচ্ছে উলম্ব রেখা, আলফা কোণে যদি এখান থেকে এখানে পড়ে গিয়ে আলফা কোণে, আবার একই পাল্লা যদি এখানে গিয়ে পড়ে 90 - আলফা কোণে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ উচ্চতা এখানে একটা হচ্ছে, আর এই বরাবর এখানে একটা হচ্ছে। এটা H1 আর এটা H2। এই যে সর্বোচ্চ উচ্চতা দুটো, এই দুটো পাল্লার যদি উচ্চতা জানা থাকে, তাহলে এই যে দৈর্ঘ্য আর, এটা আমাদের বের করা যাবে। যেমন একবার 19 সালের প্রশ্নে বলতেছে, একটি বস্তু এই যে দুটো গতিপথ দিয়ে যাচ্ছে, একই পাল্লা আর এর জন্য দুটো গতিপথ দিয়ে যাচ্ছে, যার সর্বোচ্চ উচ্চতা H1 এর মান হলো 4 মিটার, আর সর্বোচ্চ উচ্চতা আরেকটা উচ্চতা যেটা H2 এর মান হলো 6 মিটার। তাহলে বলছে যে এই পাল্লা আর এর মান নির্ণয় করো। হ্যাঁ, তাহলে আমাদের আমরা চাইলে এই যে বুয়েটের মতো জায়গায় বারবার বলছি, এই চ্যাপ্টার গুলো থেকে খুব অঙ্ক আসে এই সংক্ষিপ্ত পদ্ধতি থেকে। যদি এই ধরনের অঙ্ক আসে, দুটো পাল্লা দেওয়া থাকে, দিয়ে বলবে যে এই পাল্লা নির্ণয় করো, আর নির্ণয় করো, দুটো সর্বোচ্চ উচ্চতা দেওয়া থাকবে, সরি, পাল্লা নির্ণয় করো, তখন কিন্তু আমাদের এই যে শর্টকাট পদ্ধতিগুলো দেখো, R = 4√H1 × H2 আমরা ব্যবহার করতে পারবো। তাহলে 4√H1 মানে 4, 6 × 24, এই H1 H2 গুণফল। দেন এটাই 4√20, বা আমরা এটাকে চাইলে রুট ভেঙে যা হয়, 4 আর 6 তো হয়তো 8√6 হবে, এরকম তো বানাতে পারবো। বলতে পারো স্যার, তাহলে রিটেনে, হ্যাঁ, বুয়েটের মতো জায়গায় জানি দিয়ে এইটা লিখতে পারে, এটা করলে হবে। আর আমাদের অঙ্কের ক্ষেত্রে যদি সংখ্যা দিয়ে আসে, যেমন 2019 সালে বিভিন্ন বোর্ডে এসেছে এই অঙ্কটা, 4 এবং 6 দিয়ে বলছে যে সর্বোচ্চ উচ্চতা যদি 4 এবং 6 হয়, তাহলে পাল্লা আর এর মান নির্ণয় করো। তখন আমাদের যেটা করতে হবে, প্রথমে H1 বের করতে হবে। H1 যে মানে H1 বলতে এখানে বোঝাচ্ছে কত, 4 = লিখতে হবে, 4 = U² sin² আলফা/2g। আর 6 = লিখতে হবে U² cos² আলফা/2g। দেন এই দুটোকে গুণ করতে হবে, 4 × 6। হ্যাঁ, এই দুটো গুণ হবে তখন U² sin² আলফা/2g U²cos²আলফা/2g। অর্থাৎ একটু আগে যা যা করলাম তাই তাই করতে হবে, এটাকে রুট করতে হবে। তাহলে এই পাশে রুট করে মানে একদম সেম টু সেম এভাবে 4 দিয়ে গুণ করতে হবে, করে এখানে আর এর সূত্র আনতে হবে, সহজ কথা। আর তাহলে আর এর মান এপাশে যা তৈরি হবে, এটাই আর এর মান হয়ে যাবে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবং সংখ্যা দিয়ে 17 সালের সৃজনশীলেও একটা অঙ্ক আসছিল, সেটা বাড়ির কাজ দিয়ে আমি তোমাদের আজকের ক্লাস শেষ করে দিচ্ছি। আহ এরকম প্রক্ষিপ্ত বস্তুর দুটি গতিপথের বৃহত্তম উচ্চতা 8 মিটার ও 10 মিটার। দেখাও যে
আর সমান সমান, আর এর পরিচয়ও দেয়নি তারা, একদম বোর্ড প্রশ্নটা হুবহু লিখে দিয়েছি। প্রক্ষিপ্ত বস্তু দুটি গতিপথ, মনে রাখতে হবে দুটি গতিপথ কখনোই, আমি যেটা বলেছি ইউ একই রকম থাকলে পাল্লা একই, ওই সময় দুটো গতিপথ হয়। তাহলে আর সমান সমান তারা বলতেছে 16√5 প্রমাণ করো। তা আমরা যে সংক্ষিপ্ত সূত্র জানি সেখানে বসাই দিলে এটা চলে আসবে, কিন্তু আমরা সেটা করতে পারছি না, যেহেতু এটা রিটেন 4 মার্কের অঙ্ক। সেক্ষেত্রে আমাদের 8 সমান সমান কত, 10 সমান সমান 90 - আলফা, এই কথাবার্তাগুলো বলে কস বানিয়ে দেন গুণ করে দেন √ওভার করে তারপর আমাদের কাজটা সমাধা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই থাকছে, আগামী দিন একই টাইমে আমাদের ক্লাস হবে। ঠিক আছে।